বাংলাদেশে 40,000 টাকা রেঞ্জের একটা ফোনে দুই সাইডে গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন, অ্যালুমিনিয়াম ফ্রেম, স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, One UI 7 সাথে আবার 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, আর এটাতে আবার এসওসি রয়েছে Exynos 1580। হ্যাঁ, এত সব ভালোর ভিতরে এই ফোনে তো মন্দ দিক কিছু না কিছু আছে। আমরা এই ফোনটা দীর্ঘ প্রায় 1.5 মাসেরও বেশি সময় ব্যবহার করেছি, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। ওভারঅল এই ফোন সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া হয়েছে, আর সেখান থেকে ভালো মন্দ দিকগুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। যেহেতু এই সকল ফোনগুলি আনঅফিসিয়াল মার্কেট থেকে আমাদেরকে নিতে হয়, তো আপনারা নিতে পারেন ফারাজি টেকনোলজি থেকে, যাদের যমুনা ফিচার পার্কে কিন্তু ফিজিক্যাল শপও রয়েছে। তাদের কাছে এই ফোনের 3টা ভ্যারিয়েন্টই আছে, 8/128, 8/256 এবং 12/256 জিবি। প্রাইস যথাক্রমে 41,500, 45,500 এবং 48,500। তবে এই আনঅফিসিয়াল ফোনের কিন্তু প্রাইস ভাই স্টেবল থাকে না, যে কোনো সময় ওঠানামা করে, এগুলো আপনারা সবাই জানেন। তাই আপডেট প্রাইস জানতে আপনারা ফারাজি টেকনোলজিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে ইনফরমেশনগুলি দিয়ে রাখবো। এবার আসি মূল কথায়। দেখেন, এই ফোনটার চেহারা সুরত যথেষ্ট সুন্দর। আপনি যখন দেখবেন, এর কয়েকটা কালার রয়েছে, প্রত্যেকটা কালারই দেখবেন আপনার ভালো লাগছে। বিশেষ করে সাইডের এই যে ব্রাশ মেটালটা না, এই ফোনের ডিজাইনকে আরো বেশি সুন্দর করে তুলেছে। ব্রাশ মেটাল থাকায় এটা খসখসে একটা ভাব দেয়, হাতে নিতে ভালো লাগে। অ্যান্ড সেই সাথে রাইট সাইডে যে ভলিউম আপ ডাউন বা পাওয়ার বাটনের এরিয়া, এই জায়গাটা কিছুটা উঁচা করে দিছে দেখেন। হ্যাঁ, এই জায়গাটায় হাত দিতে মজা লাগছিল, তবে সমস্যা হলো কিছুটা উপরের দিকে। যদিও এটা অভ্যাসের ব্যাপার, খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। দুই সাইডে তো বললাম ভিক্টাস প্লাস প্রোটেকশন রয়েছে। এক কথায় যদি বলা হয়, এরকম প্রাইস রেঞ্জে যথেষ্ট ডিউরেবল একটা ফোন, মজবুত, হাতে নিয়ে আপনি ওই প্রিমিয়াম সলিড বিলটা ফিল করতে পারবেন যে না, একটা মজবুত ডিভাইস আপনি হাতের ভিতরে নিয়েছেন। হ্যাঁ, আপনি একটা জায়গায় এখানে অভিযোগ রাখতে পারেন যে এরকম একটা ফোনে কেন IP68 রেটিং দিল না, যেখানে IP67 রয়েছে। তবে আমি এখানে যদি বলি, রেয়ার প্যানেলটা ভিক্টাস প্লাস প্রোটেকশন না দিয়ে যদি প্লাস্টিক দিত, এটাই বিষয় যে এই ফোনের ডিউরেবিলিটির দিকে বেশি নজর দেওয়া হয়েছে। আইপি রেটিং যে কারোর ব্যক্তিগত ভাই, কারোর দেখা যাচ্ছে পানির ভিতর ডুবানো লাগতেও পারে, কারণ নাও লাগতে পারে। তার থেকে ডিউরেবিলিটির দিকে যে ফোনটাই নজর দেওয়া হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। পোর্টস বাটন প্রায় সবই রয়েছে। সিম কার্ড স্লট, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। একটা জায়গায় মিসিং 3.5mm অডিও পোর্ট। একটা ফোন কেনার সময় আমরা আসলে অনেক দিকেই খুঁতখুত করি, ডিজাইনটা কেন এমন হলো, কালার আর একটু সুন্দর হতে পারতো। কিন্তু কেনার পরে 2 মাস 6 মাস পরে যে আর ওই বিষয়গুলো খুব একটা নোটিস করা হয় না। তখন একটা জিনিস কিন্তু নোটিস করা হয়, পারফরমেন্স কেমন দিচ্ছে। আমরা এই ফোনের পারফরমেন্স নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে দেখেন স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা কিন্তু আনবিটেবল, কেননা অ্যান্ড্রয়েডের অন্য কোনো ডিভাইস আসলে নাই সেরকম যে স্যামসাং এর ডিসপ্লেকে টেক্কা দিতে পারে, আর এইরকম প্রাইস রেঞ্জে তো নাই বটে। আমি বাড়িয়ে বলছি বিষয়টা এরকম না, যারা স্যামসাং এর সুপার অ্যামোলেড সম্পর্কে ধারণা রাখেন তারা এই বিষয়টা জানেন যে স্যামসাং এর ডিসপ্লেগুলো আসলে কেমন হয়ে থাকে। এই ফোনে আমরা 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। HDR10+ সাপোর্টেড রয়েছে, 1900 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। আমরা অনেকভাবেই আউটডোরে ব্যবহার করেছি, সানলাইটে বলেন, একেবারে খোলা আকাশের নিচেও ব্যবহার করেছি। কোনো সময় মনে হয়নি যে ব্রাইটনেস আরেকটু বেশি থাকলে ভালো হতো, মানে যথেষ্ট পরিমাণে ব্রাইটার ডিসপ্লে দিচ্ছে তারা। এটা কিন্তু 8 বিটের ডিসপ্লে, মানে 16 মিলিয়ন কালার রয়েছে। এমনিতেই কালারগুলি খুব একটা খারাপ লাগছে না, বাট 10 বিট আশা করাই যায় এই জায়গাটায়। যাই হোক, আমরা গেমিং এক্সপিরিয়েন্স করেছি, ভিডিও দেখা, সব রকম এক্সপিরিয়েন্স এই ডিসপ্লে থেকে করা হয়েছে। টাচ রেসপন্সও ভালো পেয়েছি, স্মুথ, বাটার স্মুথ। এক কথায় আপনি টাচ করে মজা পাবেন। এগুলো নিয়ে আসলে বলাই লাগে না যে এর ডিসপ্লের পারফরমেন্সটা আসলে কেমন দিতে পারছে। তাছাড়াও ডিসপ্লে প্রোটেকশন ভালো দিছে, এখানে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তবে মেরে দিছে এই জায়গায়, স্লো কাজ করে না, মিসরিড করে না, সবসময় আনলক করতে পারে সে, তবে স্লো কেন জানি, আর একটু ফাস্ট হইতে পারতো। আমরা অনেক কম দামের ফোনে দেখেছি খুব দ্রুত আনলক করে, বাট এই জায়গাটায় আনলক করতে হইলে মনে হয় যেন ঘুমিয়ে পড়ছে। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি অধিকাংশই কিন্তু ফোনগুলোতে ওই আইফোনের মতো কপি দেখে দেখে অভ্যস্ত, যে কিছুদিন পর পর আপডেট আসে আর ওই আইফোনের মতো করার চেষ্টা করা হয়। কিন্তু একমাত্র স্যামসাং এ ঢুকলে আপনি এই ব্যাপারটা খেয়াল করবেন যে না, এদের একটা নিজস্বতা রয়েছে, তারা নিজেদের মতো করে সবকিছু করার চেষ্টা করে। ওই আইফোন কি করলো না আদার স্মার্টফোন ব্র্যান্ড কি করলো সেগুলো তারা খুব একটা নোটিস করে না, তারা নিজেদের মতো তাদের ইউআই গুলিকে সাজায়। আর যে কারণে হয়তো বা যে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো থেকে স্যামসাং এর ফোনে যখন আপনি মুভ করবেন, তখন আপনার কাছে ফিলটা এরকম হবে যে না, নতুন কিছু হয়তো বা চালাচ্ছে, একটু ভিন্ন কিছু ফিল করছে। কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের আর অন্য 2টা ফোন একসাথে হাতে নেন, দেখবেন ওই উপর থেকে টান দিবেন একরকম দেখতে, নিচ থেকে ঠেলা দিবেন একরকমই দেখতে। একে তো নিজস্বতা রয়েছে, তারপরে আবার ওই One UI 6.1 এর পরে 7 আসার পরে স্যামসাং ইউজাররা ভাই একেবারে লাফাই উঠছে, মানে তারা খুব খুশি, ভিজুয়ালি অনেক কিছু পরিবর্তন দেখছে। অ্যান্ড আগের থেকে ইউআই এক্সপিরিয়েন্সটা বেটার হয়েছে, অনেকগুলো এআই ফিচার অ্যাড করা হয়েছে। যদিও আমরা জানি যে অ্যাপেল অ্যান্ড স্যামসাং এআই এর দিক থেকে পিছিয়ে রয়েছে, বিশেষ করে ওই চাইনিজ অনেকগুলো ব্র্যান্ড থেকে, তারপরেও ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে এই সকল ফোনগুলোতে। আমরা এখানে ওই ক্যামেরাতেও বেশ কিছু এআই দেখতে পাচ্ছি।
পাচ্ছি, যেমন এআই বেস্ট ফেস রয়েছে, এআই অটো কাট সিস্টেম রয়েছে, রিলগুলোকে কাট করে করে বা ছবিগুলোকে কাট করে করে একটা শর্ট রিল করে দিবে সেখানে। এমনকি সার্কেল টু সার্চ, এটা খুব পরিচিত, এখন সকল ফোনে পাই। এই ফোনেও কিন্তু সার্কেল টু সার্চ রয়েছে, যেটা কিনা গুগলের। স্যামসাং এই ফোনের সাথে মানে বক্স দেখলে বুঝতে পাচ্ছেন চার্জার নাই কোনো, আর এই ব্যাপারটা আবার ওই সেই আইফোন মানে অ্যাপল থেকে কিছুটা নিয়ে বলা যায়, মানে এদের ভাই ভিতরে চলে টুকটাক, আমরা হয়তো বা দেখি মজা নেই, এইটাই আমাদের কাজ। যাই হোক, ফোনের ভিতরে কিন্তু একটা কেবল, ইউজার ম্যানুয়াল আর সিম খোলার জন্য একটা পিন দিয়ে দিছে, আর কিছুই নাই। এই ফোনটা 8/128GB আমাদের হাতের ভেরিয়েন্টটা, এখানে ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X টাইপ কিন্তু র্যাম, তাছাড়া এখানে Exynos 1580 SoC পাচ্ছে, যেটা কিনা 4 ন্যানোমিটারের। 5000 mAh ব্যাটারি দিছে, ব্যাটারি আমার কাছে সত্য বলতে একটু কম মনে হয়েছে, আর একটু বড় ব্যাটারি আশা করেছিলাম এই জায়গাটায়, তবে কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা কিন্তু নাই। ব্যাটারি কেন কম বললাম এটারও একটা রিজন আছে। আমরা ব্যাটারি ড্রেন টেস্ট করেছিলাম, যেখানে 30 মিনিটে সিওডি গেম খেলেছিলাম। এখন সিওডি এই ফোনে কিন্তু 60 FPS এ চলে, সেখানে দ্বিতীয় ম্যাচেও আমরা দেখলাম 30 মিনিট গেমিং এ 7% চার্জ খেয়েছে, যেটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তবে রেগুলার ইউজেজে কিন্তু ব্যাটারি ব্যাকআপ যে খুব একটা খারাপ তাও না, মানে আপনি একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটাতে। সারাদিন পরে যে দেখা যাচ্ছে আপনার সন্ধ্যার দিকে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে হেভি গেমিং করলে চার্জ খুব দ্রুতই ড্রেন হয়ে যায়। এই যে গেমিং এর সময় তুলনামূলক বেশি ব্যাটারি ড্রেন হওয়ার ব্যাপারটা আপনি বা আমি অনেকটাই এক্সিনোসের উপরে দোষটা দিতে পারি। দেখেন, এক্সিনোসের যে 1580 SoC এটাকে যদি তুলনা করেন, তাহলে আপনি স্ন্যাপড্রাগনে অপশন পাবেন 7 Gen 3 রয়েছে, দুইটা এসওসির পারফরমেন্স কিন্তু প্রায় সিমিলার। হ্যাঁ, এক্সিনোস পারফরমেন্সে কিছুটা এগিয়ে রয়েছে। সহজ কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এক্সিনোস হইল পারফরমেন্সে কিছুটা এগিয়ে বাট স্ট্যাবিলিটিতে পিছিয়ে, স্ন্যাপড্রাগন হলো পারফরমেন্সে কিছুটা পিছিয়ে বাট স্ট্যাবিলিটিতে এগিয়ে। এখন এই ফোনটাতে আমরা গেমিং করছিলাম, যখন লং টাইম গেমিং করা হচ্ছিল, মানে একটা দুইটা ম্যাচ খেলা পর্যন্ত ঠিক আছে, পাবজি বা সিওডি গেম বলেন বা ডেল্টা ফোর্স বলেন, একটা দুইটা ম্যাচ আপনি ভালোভাবে খেলতে পারবেন, ফ্রেম ড্রপ খুব একটা দেখবেন না। বাট 3 নম্বর 4 নম্বর বা আরো যখন বেশি ম্যাচ খেলবেন, তখন দেখবেন যে ফোন একটু বেশি হিট হচ্ছে, গরম হচ্ছে, তারপরে ফ্রেম ড্রপের ব্যাপারটা চোখে পড়বে, আস্তে আস্তে ল্যাগ ট্যাগ দেওয়া শুরু করবে। সো হ্যাঁ, এই স্যামসাং ফোনের এক্সিনোসের এই এসওসিতে কিন্তু এই সমস্যাটা এখনও রয়েছে। স্টিল নাও আমরা এক্সিনোস সম্পর্কে যে ধারণাগুলো মাথায় রেখেছে, সেই সমস্যা কিন্তু এই ফোনে পাচ্ছে, যে লং টাইম গেমিং এর জন্য এই ফোনটা আসলেই খুব একটা সুবিধা করতে পারে না। আবার দেখেন, এই ফোনটাতে তো অ্যান্ড্রয়েড 15 দেওয়া হয়েছে, One UI 7, সেই সাথে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, মানে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এটাতে আসবে, সাথে 6 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। তার মানে বুঝতে পারছেন যে একটা ফোনের ভ্যালু কোথায় যেয়ে দাঁড়ায় যখন 6টা বছরের আপডেট পাওয়া যায়। হার্ডওয়্যারের দিক থেকে এখানে আবার নক্স সিকিউরিটি রয়েছে, সেটা আইফোন বা অ্যাপেলের মতো অতটাও সিকিউর না, বাট আপনি অ্যান্ড্রয়েড ফোন যখন ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড ডিভাইসে স্যামসাং এর ফোনে এসে কিছুটা হলেও সিকিউর ফিল করবেন যে না, আমার ফোনের ভিতরে তো নক্স সিকিউরিটি রয়েছে। তবে ভাই, গেমিং এর কথা বাদ দিলে মানে ডে টু ডে ইউজেজে আমরা রেগুলার একটা ফোন যেভাবে ব্যবহার করি, ওই টুকটাক ভিডিও এডিটিং হয়তো বা অনেকেই করবেন, ক্যামেরা ব্যবহারের সময়, 4K-তে শ্যুট করার সময়, তারপরে দেখা যাচ্ছে একটু হেভি কাজ করার সময়, অনেকগুলো অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করার সময় কিন্তু সমস্যা ফেস করছিলাম না, মানে ওইগুলো বেশ ভালোভাবে সে হ্যান্ডেল করতে পারছিল। বাট যখন লং টাইম গেমিং করা হচ্ছিল, তখন এক্সিনোসের সমস্যাটা আপনি দেখবেন বা চোখে পড়বে আপনার। এমনিতেই রেগুলার ইউজেজে এই ফোনের পারফরমেন্স এই বাজেটে টপ নচ, এটা বলাই যায়। এখন আসি ক্যামেরাতে। স্যামসাং এই ফোনে 3টা ক্যামেরা দিছে, ওয়াইড, আলট্রা ওয়াইড, ম্যাক্রো। এখন দেখেন, এস সিরিজে শুধুমাত্র আমরা টেলিফটো দেখি, এ সিরিজে স্যামসাং টেলিফটো দিবে এরকম পাগল এখন হয় নাই, তবে ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো থাকতে পারে। এখানে ওয়াইডে, যেটা মেইন ক্যামেরা আর কি, ওখানে 50 মেগাপিক্সেল দিছে, ওয়াইস রয়েছে, আর একটা 12 মেগাপিক্সেল দিছে আলট্রা ওয়াইড, খুবই ভালো। দেন একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে। আমি জানি না এই জায়গায় 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা কি জন্য দেওয়ার দরকার ছিল, তাও আবার স্যামসাং এর মতো একটা ফোনে। 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে অটো ফোকাস দিয়ে ওটাকেই ম্যাক্রো হিসেবে ব্যবহার করা যেত, ওখান থেকে আরো ভালো ছবি তোলা যেত, যেহেতু 12 মেগাপিক্সেল। এখানে 5 মেগাপিক্সেলটা আমার কাছে অহেতুক মনে হয়েছে এক কথায়। ছবি দেখে যে কারোরই ভালো লাগবে, তবে একটা ব্যাপার কিন্তু আমি ওই ছোটকাল থেকেই দেখে আসছি স্যামসাং ফোনগুলোতে, যে স্যামসাং এর ফোনে যে ছবিগুলো তোলা হয়, সেইগুলো ওই স্যামসাং এর ফোনের ভিতরে দেখতেই বেশি ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল মনে হয়। অন্য ফোনে নিলে সেই সাদামাটা ছবির ভিতরে চলে আসে, কেন জানি না, কিন্তু এমনিতেই ছবি দেখতে ভালো ভাই। এ ফোনের ছবির মান নিয়ে কোনো অভিযোগ নেই আমার। আলট্রা ওয়াইডে শুধুমাত্র একটু শার্পনেস ডিটেলস কম পাবেন, যেহেতু 50 মেগাপিক্সেলের সাথে 12 মেগাপিক্সেলের তুলনা করলে হবে না, বাট কালার অ্যান্ড লাইট কন্ডিশন সবই একরকমই লাগে। মনে হয় যেন সে হোয়াইট ব্যালেন্সটাকেও একইভাবে ধরে রাখতে পারে, খুব একটা পার্থক্য এই জায়গায় নোটিস করা যায় না। নর্মালি পোর্ট্রেট মোডে আবার 2x জুম করে ছবি তোলা যায়, এজ ডিটেক্টে কোনো ধরনের সমস্যা নেই, স্মুথ লেগেছে। অ্যান্ড্রয়েড কিং, এখানে এজ ডিটেক্টে সমস্যা হবে বা থাকার কথাও না, প্রত্যেকটা ছবি ফ্রেম বাই ফ্রেম দেখতে ভালো লাগছিল। আমরা এই ফোনটা নিয়ে ওই যে বললাম ঘুরতে গেছিলাম, অনেক ওই বলতেই হয় স্যামসাং এর ফোনে এসে টেকনোর ইভেন্টে গেছিলাম, ওখানে অনেক ছবি তোলা আছে বা ভিডিও করেছি আমরা, সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ছবি ভিডিও যা খুশি যত ইচ্ছা দেখে নেন, মানে আপনার যতটুকু বোঝা লাগে এই ফোনের ক্যামেরা সম্পর্কে, আপনারা ওই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো ক্যামেরার কোয়ালিটি। এখন লো লাইট নিয়ে তো একটু কথা বলতেই হয়।
12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডে লো লাইটে এসে কিছুটা গ্রেইনি ভাব দেখা যায় ছবির ভিতরে, অতটাও ডিটেলস ভালো সে ধরে রাখতে পারে না, কালারগুলো ঠিক আছে বাট ওই নয়েজি ভাবটা এখানে রয়েছে। সেই সাথে পোর্ট্রেট মোডে দেখলাম এজ ডিরেক্টে কিছুটা সমস্যা করে। হ্যাঁ, ক্লোজ আপ ছবি হইলে অত বেশি বোঝা যায় না, বাট ওয়াইডে ছবি তুললে পোর্ট্রেট মোডে এজ ডিরেক্টে লো লাইটে আপনি দেখবেন একটু খাপছাড়া খাপছাড়া ভাব আছে, যদিও এটা নোটিস করার মতো কোনো ব্যাপার মনে হচ্ছে না আমার কাছে। অ্যান্ড ডিটেলসও কিছুটা কম লেগেছে পোর্ট্রেট মোডে লো লাইটের ছবিতে, সেটা মেইন ক্যামেরাতেও। সামনের ক্যামেরা 12 মেগাপিক্সেল, ছবি খুবই ভালো। এই জায়গায় আমরা 12 মেগাপিক্সেল নিয়ে সন্তুষ্ট থাকতে পারছি। রেজুলেশন যে জুম করলেও ফেটে যাচ্ছে এরকম মনে হয়নি। আর সামনের ক্যামেরাতে 2টা মোডে ছবি তোলা যায়, মানে আপনি একটু ওয়াইডেও তুলতে পারবেন অনেকগুলা, মানে গ্রুপ ছবি তোলার সময়, আবার যখন নিজে নিজে সেলফি তুলবেন তখন আবার ক্রপ ছবি তোলা যায়। 2টাতেই ভালোই লেগেছে, ছবির কোয়ালিটি সুন্দর লাগছে, নিজেকে দেখতে ভালো লাগছে। এই তো এখন সব মিলিয়ে যদি ক্যামেরাতে এর র্যাঙ্কিং করা হয় তো এইরকম বাজেটে যতগুলা ক্যামেরা কেন্দ্রিক ফোন আছে না, ওইগুলা থেকে এই ফোনটা যে খুব একটা এগিয়ে থাকছে ওরকম না, বাট কিছুটা হইলেও এই ফোনের ক্যামেরার কোয়ালিটি আপনার কাছে ভালো লাগবে অন্যান্য ফোনের তুলনায়। ভিডিওতে পিছনে 4K 30 FPS ভিডিও শ্যুট করা যায় না, এখানে ফুল এইচডিতে আমরা 60 পাচ্ছি, 4K তে সর্বোচ্চ 30 FPS শ্যুট করা যায়। আমরা এই ক্যামেরাটা দিয়ে অনেক ভিডিও করেছি, ওই যেমনটা বললাম ঘুরতে গেছিলাম, ওখানে অনেক অনেক ভিডিও শ্যুট আছে, আপনারা দেখলে বুঝবেন। আমি যদি এক কথাই বলে দিই এর ভিডিওর মানটা কেমন, তো এটা দিয়ে আপনি ওই ছোটোখাটো ব্লগিং করতে পারবেন, মানে ভিডিও কন্টেন্ট যারা তৈরি করেন তারা যদি এই ফোনটা সিলেক্ট করেন তো এটা দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট ইজিলি তৈরি করতে পারবেন। সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটিও ভালো, যেখানেও 4K 30 FPS ভিডিও শ্যুট করা যায়। অ্যান্ড এইটা দিয়ে আমরা সামনের ক্যামেরাতেও ভিডিও শ্যুট করেছি, একটা স্যাম্পল ভিডিও আছে, ওইটা দেখে নিলে আপনারা আরো সুন্দর ধারণা পাবেন। এখন ভিডিও হচ্ছে সামনের ক্যামেরাতে 4K 30 FPS দিয়ে ভিডিও শ্যুট করা যায়। আর আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে নিতে পারেন। 4K তে ভিডিও শ্যুট করার সময় কিন্তু কিছুটা ক্রপ মনে হচ্ছে, একটু ওয়াইড ভিউ হলে আরো ভালো হতো, মানে আমাকে হাতটাকে একটু দূরে ধরা লাগছে যাতে করে ভিডিওটাই আমি ফুল আসতে পারি, তা নাহলে আমি নর্মালি ধরলে এই যে এইভাবে ক্রপ হয়ে যাচ্ছে। তো এমনিতে ভিডিও কোয়ালিটি কিন্তু দারুণ, এই ফোনের ভিডিও কোয়ালিটি দারুণ পাচ্ছি। সামনেতে হালকা ডেপথ অফ ফিল্ড পাচ্ছি, মানে কিছুটা ব্লার হয় পিছন, যে কারণে দেখতে সুন্দর লাগে। কালারগুলোকেও দারুণভাবে ফুটিয়ে তুলতে পারছে। নর্মালি এটা দিয়ে আউটডোরে ব্লগিং করা যাবে। ভালো মন্দ দিক সবই মিলিয়ে এই ফোনটাকে ভালোর কাতারেই বেশি ফেলা যায়। দেখেন, ব্র্যান্ডের ফোন, 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের ব্যাপারটা, অ্যান্ড ওই অ্যালুমিনিয়াম ফ্রেম, উপরে নিচে ভিক্টাস প্রোটেকশন, মানে ভিক্টাস প্লাস প্রোটেকশন দিছে। অ্যান্ড এক্সিনোসের যে পারফরমেন্সটা সেটাও যে আহামরি খুব একটা খারাপের দিকে রাখা যাচ্ছে বিষয়টা এরকম না। চার্জিং স্পিড বা ব্যাটারিতে আমরা সবসময় দেখি ভাই স্যামসাং বা আইফোনের এই ব্যাপারটা যে হুট করে ওরা ওই 120 ওয়াট বা 200 ওয়াটের চার্জার এগুলো দেয় না, ওরা একটু কম ওয়াটেই রাখে, ব্যাটারি হেলথটা যেন ভালো থাকে। তবে টেকনোলজি তো টেকনোলজি না, যারা দিচ্ছে তারা তো ওই সেফটির ব্যাপারটাও এনশিওর করছে। তাছাড়া এই ফোনের ব্লুটুথ, ওয়াইফাই, সিম ডাটা বা নেটওয়ার্কের ব্যাপার স্যাপার এইগুলোতে সমস্যা আমরা দেখিনি, এমনিতেই ওইগুলো ভালোই চলেছে। ওয়াইফাই রেঞ্জে তো সমস্যা দেখলাম না, আমরা ব্যবহার করেছি রাউটার থেকে বেশ ভালোই ডিস্টেন্সে দেখলাম ওয়াইফাই সিগন্যাল ধরে রাখতে পারছে। অ্যান্ড সিম ডাটাও ব্যবহার করতেও আমার এলাকায় সমস্যা হয়নি। তবে শুরুর কথা লাস্টে এসে নতুন করে, সেটা হলো কিছু মন্দ দিক তো আছে। তো এই ফোনের ডিসপ্লেতে আমি ওই ব্যাপারটা বলতে ভুলেই গেছিলাম যে চিন বেজেল এরিয়াটা। দেখেন, আমি আরও একটা কথা বলেছিলাম যে একটা ফোন কেনার সময় আমরা অনেক দিকে খুঁত করি। এই যে চিন বেজেল এরিয়াটা না, এটা স্যামসাংয়ের হচ্ছে মানে জন্মগত স্বভাব, যে তারা ফ্ল্যাগশিপ ফোনগুলো ছাড়া ওই চিন বেজেল এরিয়া ন্যারো দেয় না, ছোট দেয় না। সো সিমেট্রিক্যাল লাগে কিছুটা, লোয়ার চিনটা একটু উঁচু মনে হয়, যদিও এটা মানানসই, দেখতে ভালো লাগছে। তারপরে ওই এম সিরিজের ফোনগুলোর মতো না, মানে হাতুড়ি টাইপের না বা বক্সি ইট বাটখারার মতো না, এটা হাতে নিলে একটু প্রিমিয়াম ফিল আসে, অত বেশি চওড়াও না, মানে যে কেউ হাতে নিয়ে একটু কমফোর্টেবল ফিল করবেন এক কথায়। এই চিন বেজেল এরিয়া, তারপরে আইপি রেটিংয়ে অ্যান্ড স্পিকার কোয়ালিটিতে আমি একটু বলতে চাই আরেকটু লাউডার অ্যান্ড ক্লিয়ার সাউন্ড আমি আশা করেছিলাম। লাউড আছে বাট একটু ক্লিয়ার অ্যান্ড ওয়াইড স্টেজে সাউন্ড আশা করেছিলাম, যেহেতু 3.5mm অডিও পোর্ট দেয় নাই, তো আমরা এখান থেকে সাউন্ড মনিটরও করতে চাইবো অনেকেই, যে একটু ভালো সাউন্ড এনজয় করতে চাইবো, বা গেমিংয়ের সময় বা যারা মাল্টিমিডিয়া কনজিউম করবেন, ভোকাল টোন বা বাকি টোনগুলো ক্লিয়ারিটি আর একটু ভালো পাওয়া গেলে হয়তো সাউন্ড শুনতে ভালো লাগতো। এদিকে আবার কিন্তু এই হ্যাপটিক ফিডব্যাকটা দারুণ দিচ্ছে এই ফোনে, ওই আপনি হার্ডওয়্যারগত দিক থেকে এই জায়গাটা ফিল করবেন যে একটা ফোন ব্যবহার করে ওই টুকটুক সাউন্ড, যেটা হ্যাপটিক ফিডব্যাকের ব্যাপারটা, ওইটা এনজয় করছিলাম আমি এই ফোনে। তাছাড়া ওই স্লো ফিঙ্গারপ্রিন্টের কাজ করার ব্যাপারটা, ওইটা হয়তো বা আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব, যদিও স্যামসাং এটা করবে না, কারণ ফাস্ট করে দিলে তো আমরা আর বেটার ফোন খুঁজবো না, তো ওই স্লো কাজ করছে ওইটা, তবে আনলক করতে সমস্যা হয়নি,
এটা হলো কথা। সব মিলিয়ে ফোনটা তো আমার কাছে কমপ্লিট একটা প্যাকেজ মনে হয়েছে। মানে যারা ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন খুঁজছেন তাদের কাছেও ভালো লাগবে, যারা ডিজাইনে দেখতে সুন্দর একটা ফোন খুঁজছেন তাদের কাছেও ভালো লাগবে, আবার যারা ভালো ডিসপ্লে চাচ্ছেন তাদের কাছেও ভালো লাগবে। দিন শেষে আবার ডিউরেবল ফোন, মানে সব দিকেই মজবুত করার চেষ্টা করা হয়েছে। এখন সবকিছু মিলিয়ে যদি ফোন আপনার কাছে ভালো লাগে তো আপনি নিতে পারেন। পেয়ে যাচ্ছেন ফারাজি টেকনোলজিতে, যাদের যমুনা ফিউচার পার্কে ফিজিক্যাল শপ রয়েছে। আমি শপ অ্যাড্রেস সহ একেবারে শপের ছবি টবি সবকিছুই দেখিয়ে দিচ্ছে, আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র স্যামসাং এর ফোন না, তাদের কাছে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের সকল ধরনের ফোনগুলো সেল হয়ে থাকে। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।